শুরু করছি পরিজান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব 40। পরীর সামনে দিয়ে কেউ একজন ঢুকলো ঘরটাতে। হাতে থাকা ব্যাগটা থেকে ছোট ছোট কতগুলো ছুরি বের করে লম্বা টেবিলে রাখলো। তারপর কতগুলো বড় বড় ছুরি রাখে। পরী ঘাড় ঘুরিয়ে লোকটিকে দেখতে লাগলো। কালো মুখোশধারী লোকটা ঠিক পরীর স্বপ্নের মতো। অস্ত্রগুলোও সেরকম লাগছে পরীর, কিন্তু শায়েরের জায়গায় পরী নিজে বসা। হঠাৎই শায়েরের কথা ভীষণ মনে পড়ল পরীর। আজ যদি সে মারা যায় তাহলে শায়ের বাঁচবে কিভাবে? সেও কি পাগল হবে রাখালের মতো? করুণ অবস্থা হবে শায়েরের। ভাবতে অস্থিরতা কাজ করছে পরীর ভেতর। মৃত্যু নিয়ে তার ভয় নেই, কিন্তু শায়েরকে নিয়ে সে চিন্তিত। স্বাগতম জমিদার কন্যা পরী, আপনাকে তাসের ঘরে স্বাগতম। আবারও পরিচিত কণ্ঠ শুনে চোখ বন্ধ করে ফেলে পরী। কবির এগিয়ে এসে চেয়ার টেনে নওশাদের পাশে বসলো। পরীকে চোখ বন্ধ করে থাকতে দেখে সে বলে উঠল, ভয় পেলে নাকি পরী? ভয় পেও না, তোমাকে ধারালো অস্ত্র দিয়ে মারবো না, শুধু শ্বাসরোধ করে মেরে ফেলবো, ব্যাস। বেশি কষ্ট তোমার হবে না। কবিরকে থামিয়ে নওশাদ বলে, আরে ভাই থামো, আগে পরীকে সব সত্য জানাতে হবে। মরার আগে সব জানা পরীর দরকার তো। নওশাদ পরীর দিকে তাকিয়ে হাসলো, বলল, আমি কেন আমি যেন কি বলেছিলাম? হ্যাঁ সম্পান, না থাক, শুরুটা থেকেই শুরু করি তাহলে। লম্বা শ্বাস নিল নওশাদ, তারপর বলতে শুরু করে, শুরুটা হোক ফুলমালাকে নিয়ে, মানে তোমার মা। তোমার কাকা তোমার মায়ের সাথে আদৌ কি করেছে তা আমার জানা নেই, তবে এটা জানি সে মোটেও ভালো কাজ করেননি। আসলে বলো তো কি, নারীর সৌন্দর্য সব থেকে বেশি আকৃষ্ট করে পুরুষকে, যেমনটা ফুল আকর্ষিত করে নারীকে। দুটো একই হলো। তোমার বাবা তোমার মায়ের ওই সৌন্দর্যে মোহিত হয়ে বিয়ে করে ঘরে তোলে তোমার মাকে। ভোলাভালা মেয়েটাকে যেভাবে ঘোরাতো ঠিক সেভাবেই ঘুরতো। তোমার মায়ের এই সৌন্দর্য তার কাল হয়ে দাঁড়ালো। সে কাল আর কেউ নয়, স্বয়ং তোমার কাকা। কিন্তু মানতে হবে, তোমার মা ঠিকই নিজেকে বারবার বাঁচিয়ে নিয়েছিল। এটা তোমার আর রূপালী ভাবির চোখে না পড়লেও সোনালীর চোখে ঠিকই ধরা পড়তো। তখন তোমরা ছোট ছিলে বিধায় কিছু বুঝতে না, তবে সোনালী বুঝতো, তাই সে বারবার আক্রমণাত্মক হয়ে উঠতো। এমনকি তোমার কাকাকে অনেকবার মারার চেষ্টাও করেছিল। আর তোমার বাবা সব জেনেও ওর কোনো প্রতিবাদ করতে পারতো না, কেননা তারা দুজনেই মরণ নেশায় আসক্ত হয়ে আছে। সেটা পরে বলবো, এখন আসি সোনালীর কথায়। কোমল মেয়েটার মৃত্যুটা যে ভয়ানক ছিল পরী, তুমি জানো না। নওশাদকে এবার কবির থামিয়ে দিল। সে হেসে বলল, আমার সোনালীর গল্পটা আমিই বলি, তুই থাম। চমকালো পরী। আমার সোনালী বলতে কি বোঝাতে চাইছে কবির, তা বোঝার চেষ্টা করলো, কিন্তু সে বুঝতেই পারছে না। পরীকে চিন্তিত দেখে কবির বলে, আরে পরী, এত ভাবছো কেন? আমি তো সব বলছি। আমার সোনালী বলেছি কেন জানো? কারণ সোনালীর সাথে আমার বিয়ে ঠিক করেছিল তোমার বাবা, কিন্তু সে তো পালিয়ে গেল। মনটা আমার ভেঙে গিয়েছিল তখন। সোনালীর জন্য খুব কষ্ট হচ্ছিল ওই বুকে। বুকে হাত দিয়ে কান্নার অভিনয় করে কবির। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল পরী। বলল, আসল রূপটা যখন প্রকাশ্যে এনেই ফেলেছেন তাহলে এত ভনিতা না করে সব বলে ফেলুন। ঠিকই বলেছ, তবে কি বলতো, সোনালী না বড্ড বোকা ছিল, তাই তো ধরা পড়ে গেল। তারপর কি হলো জানো পরী? রাখাল কি ইচ্ছে মতো মারলো তোমার বাবা। বাবার গোলামরা, সাথে আমিও ছিলাম। আমার মনের মানুষকে আমার থেকে যে কেড়ে নিল, তাকে কিভাবে এমনি করে ছেড়ে দিই? সোনালীকে তোমার বাবাই নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল সেদিন। আমি আর নওশাদ হাত পা চেপে ধরেছিলাম শুধু। তারপর আমার আর নওশাদের উপর দায়িত্ব পড়ে সোনালীকে কবর দেওয়ার। রাখালকে জীবিত রাস্তার ধারে কদম গাছে বেঁধে রাখি। ওর তখনও জ্ঞান ছিল, তবে মারার ফলে নেতিয়ে পড়েছিল রাখাল। সোনালীকে ওর চোখের সামনে হত্যা করা হয়। ছেলেটা অনেকবার অনুরোধ করেছিল যেন সোনালীকে ছেড়ে দিই, তাহলে অনেক দূরে চলে যাবে, কখনো সোনালীর ছায়াও মারাবে না। কিন্তু এত ভালোবাসা তো সহ্য হলো না তোমার বাবার, তাই মেরে দিল। তবে মানতে হবে পরী, সোনালী অসম্ভব রূপবতী ছিল। রূপালীর থেকেও সোনালী বেশি সুন্দর ছিল। এমন সৌন্দর্য ডুব না দিলে কি হয় বলো? মরে যাওয়ার পর সোনালী যেন আরো আবেদনময়ী হয়ে উঠেছে, তাই আর লোভ সামলাতে পারলাম না। নিজের ইচ্ছা মিটিয়ে নিলাম সোনালীর থেকে, তাও রাখালের সামনেই। কিন্তু সে দেখা ছাড়া কিছুই করতে পারেনি। বেচারা রাখাল।
তবে নওশাদ ও কিন্তু সেদিন সোনালীকে ছাড় দেয়নি। যাকে এত ভালোবাসলো তাকে না পাওয়ার বেদনায় সে পাগল হয়ে গেল রাখাল। তারপর রাখালকে পর্দার উপরে রেখে এলাম যাতে সবাই এটা জানতে পারে সোনালী রাখালের সাথে পালিয়ে গেছে। কিন্তু রাখাল পাগল প্রেমিক হয়ে মরা মেয়েটার টানে ফিরে এলো। তবে ওর চেহারা চেনার উপায় নেই, জঙ্গলে ভরে গেছে পুরো মুখ। কবির আর নওশাদ হাসছে, পরীর চোখ থেকে জল পড়ছে, ঠোঁট কামড়ে রাগ দমন করার চেষ্টা করছে সে। হাতের বাঁধন এই মুহূর্তে খোলা থাকলে সে এক্ষুনি দুটোকে শেষ করে দিত। পরক্ষণেই মনে পড়ল ওর পা দুটো তো খোলাই আছে, তাই সর্বশক্তি দিয়ে নওশাদের বুক বরাবর লাথি মারতেই চেয়ার থেকে সে পড়ে গেল। কিন্তু কবিরকে লাথি মারা ধরতেই কবির পরীর পা ধরে ফেলে এবং দড়ি দিয়ে পরীর পা দুটো বেঁধে ফেলে। নওশাদকে টেনে তুলে আবার চেয়ারে বসায়। পরী চিৎকার করে বলে, কাপুরুষের দল, একটি মেয়ের সাথে লড়াই করার জন্য এত মানুষ এনেছিস, ভয়ে তার হাত পা বেঁধে রেখেছিস, সাহস থাকলে হাত পা খুলে দে। রাগে ফুঁসছে পরী, জোরে জোরে শ্বাস প্রশ্বাসের উঠানামা করছে ওর, খুনের নেশা ধরে গেছে। নওশাদ চেয়ারে বসে বলল, শালির দম আছে, ইচ্ছে করছে সব ঝাল মিটিয়ে দিই। আমাদের জন্য বিপজ্জনক বলে জমিদার ওকে মারতে বলেছে। একটুর পর কথা বলার মতো অবস্থা থাকবে না, একটু পর কথা বলার মতো অবস্থায় থাকবে না। রাগটা নওশাদেরও বেড়ে গেছে, কিন্তু কবির ওকে থামিয়ে বলল, তুই থাম, পরীকে তো একটু পরেই পাওয়া যাবে। যদি পুরুষত্ব দেখাতে হয় তাহলে আমার হাত খুলে দেখা। কবির আদুরে স্বরে বলে, না, বাঘিনীটিকে সবসময় খাঁচায় বন্দি করে রাখতে হয়, না হলে যে আক্রমণ করে বসবে। তুমি জানো না বুঝি? মুখ ফিরিয়ে নিল পরী, ওর চোখ ভরা ঘৃণা। আজকে যদি পরী কোনো রকম বেঁচে ফেরে তাহলে ওদের একটাকেও ছাড়বে না, নিজের জীবনে যাই হোক, অন্তত দু চারটাকে শেষ করে শান্তি পাবে তো। কিন্তু এখান থেকে বাঁচবে কিভাবে পরী? মনে মনে সে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ যেন এই শয়তানের শাস্তি দিতে ওকে বাঁচিয়ে রাখে। কবির নিজের চেয়ারটাতে বসে পড়ল, পরীর দিকে তাকিয়ে বলতে লাগলো, এটুকুতেই উত্তেজিত হলে চলবে পরী? আরও অনেক কিছু শোনা বাকি তোমার। রূপালীর কথা তো এখনো বললামই না। কবির নিজের চেয়ারটা টেনে পরীর আর একটু কাছে গিয়ে বসে, তারপর বলে, রূপালীর জন্যই তো তুমি সুশীলকে মেরেছিলে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সুশীলের হাতে রূপালীকে তোমার কাকা তুলে দিয়েছিল। তিনিই চিঠি পাঠিয়েছিলেন রূপালীর কাছে। তিনি খুব ভালো করে রূপালী আর সিরাজের সম্পর্কের কথা জানতেন, তাই সুশীলের সাথে চুক্তি করেই তিনি সব করেছিলেন। আর তারপর তোমার হাতে সব শেষ। আমরাই সুশীলের লাশটা গায়েব করেছিলাম। অন্দর থেকে যেহেতু মহিলাদের বের হওয়া নিষেধ, তাই তোমার দুই মা আর কাজের লোকেরা আমাদের চিনত, কিন্তু তোমরা তিন বোন চিনতে না আমাদেরকে। তোমার কাকা আখিরেরও হাত আছে এই কথাটা তুমি জানতে পারলে রূপালী আর আমার বিয়ের দিন, এবং সেদিনই তুমি তাকে আঘাত করে বসলে। মরতে মরতে সে বেঁচে গেলেও তোমার জহুরি নজর থেকে সে বাঁচল না। বারবার তুমি তাকে মারার পরিকল্পনা করলে, কিন্তু বারবারই ব্যর্থ হলে। সেজন্যই এখন তোমাকে বাঁচিয়ে রাখার যাবে না, মরতে তোমাকে হবেই। সাপকে যতই দুধ খোলা খাওয়ানো হয় না কেন, ছোবল সে দিবেই। তোমার বাবা বেশ বুঝেছে, যদি তুমি কোনোদিন জানতে পারো যে সোনালীর মৃত্যুর কারণ তিনি, তাহলে তাকে মারতে তোমার দ্বিধাবোধ হবে না। এজন্য বারবার তোমাকে মারার পরিকল্পনা সে করেছে। আর বিন্দুকে কে মেরেছে সত্যি করে বলুন। এবার নওশাদ বলে উঠল, সে তো তোমাকে প্রথমেই বললাম, তোমার প্রিয় সম্পান মাঝি তোমার প্রিয় বিন্দুকে মেরেছে। আমি বিশ্বাস করি না। বিন্দুকে একজন নয়, অনেকগুলো লোক মেরেছে। আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন ওই জঙ্গলে। অনেক লোকের উপস্থিতি আমি সেদিন পেয়েছিলাম। নওশাদ হো হো করে হেসে উঠল। বিশ্রী সেই হাসি দেখে গা গুলি ওঠে পুরীর। হাত পা ছুটোছুটি করে বাঁধন ছিঁড়তে পারে না। চোখের সামনে যা দেখো তা কি সব সত্যি পড়ি? তুমি হয়তো জানো না, ওই দিন বিন্দুর সাথে তোমাকেও মারার পরিকল্পনা ছিল। যাই হোক, শুরু থেকে বলি, না হলে তুমি কিছু বুঝতে পারবে না। কানাইকে মনে আছে তোমার? মনে করে বলো তো। বন্যার সময় আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। পুরীকে বাকিটা বলতে না দিয়ে নওশাদ বলে, আর তুমি তাকে ধরেছিলে। শুধু তাই নয়, কানাইকে চুরির সাজা থেকে বাঁচিয়েছিলে। কিন্তু পরী, এখানেও তুমি বোকার পরিচয় দিয়েছ। কানাই সেদিন চুরি করতে না, তোমাকে খুন করার জন্য গিয়েছিল। তোমার বাবা ওকে পাঠিয়েছিল, কিন্তু তুমি তাকে ধরে ফেললে এবং তোমার বাবা বিচারের নাটক সাজালো।
তারপর তুমি এসে কানাইকে বাঁচালে। আর কি বুদ্ধি তোমার, তোমার বুদ্ধির তারিফ করতে হয় পরি। এবার আসি সম্পানের কথায়। শুধুমাত্র তোমাকে মারার জন্য তোমার প্রাণপ্রিয় সখীর সাথে ভালোবাসার নাটক করেছে সম্পান। ওহ পরি, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। নওশাদ কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলল, শেখরকে সরিয়ে তোমাকে সায়রের হাতে তুলে দেওয়া হয়েছিল কেন জানো? শুধুমাত্র তোমাকে খুন করার জন্য। কিন্তু সায়ের যে ভীষণ ধূর্ত, সে তোমাকে হত্যার পরিবর্তে ভালোবেসে সংসার শুরু করে দিল।